একাকী একটা সময় কাটাচ্ছেন, সেটা হোক কোনো ক্লান্ত দুপুর কিংবা বিষণ্ণ বিকেল অথবা বৃষ্টিস্নাত কোনো সন্ধ্যা, সে সময় আপনার প্লেলিস্টে একটা জাদুকরী কণ্ঠ, পরিচিত কণ্ঠ জায়গা করে নিয়েছে, যার গান আমাদেরকে ভালোবাসার ভাষা হয়ে ওঠার একটা অনুভূতি দেয়, আবার কখনো সেই গান কষ্টের সঙ্গী হয়ে আমাদের পাশে থাকে, যিনি সুর আর ছন্দের মেশেলে তৈরি করেছেন অসংখ্য মানুষের অনুভূতির প্রতিচ্ছবি। আজ তিনি আমাদের সঙ্গে আছেন, আর তাকে নিয়ে আমি আইরিনায়াত হাজির হয়ে গেছি আপনাদের সামনে সময় থেকে সময়, প্রজন্ম থেকে প্রজন্ম, কিন্তু তার গানের আবেদন এতটুকুও ফুরায়নি। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সুরের জাদুকর এবং অনুভূতির কারিগর বাপ্পা মজুমদার। দাদা কেমন আছেন? আমি ভালো আছি, অনেক ধন্যবাদ। দাদা, আপনি হচ্ছেন আমাদের একটা গোটা জেনারেশনের সেলিব্রেশন বলা যায়। আরে বাবা, একটা অনুভূতি, একটা ভালো লাগা, একটা একাকিত্বের সময়কার সেলিব্রেশন হচ্ছে বাপ্পা মজুমদার। তো দাদা, আপনাকে যদি জিজ্ঞেস করি যে বাপ্পা মজুমদার আজকে যদি পেছনে ফিরে তাকান, কোন সময়টার কথা তিনি আগে বলবেন, যেটা তার টার্নিং পয়েন্ট মনে হয়েছে? আমার মূলত টার্নিং পয়েন্ট যদি বলি তাহলে বলবো জুয়েল ভাইয়ের সাথে পরিচয়। কারণ জুয়েল ভাইয়ের সাথে পরিচয়ের পরে না আমার পুরো ব্যাপারটা আমূল পাল্টে যায়। জুয়েল ভাইয়ের সাথে পরিচয় সূত্র ধরে আমি জুয়েল ভাইয়ের সাথে বাজানো শুরু করি। ওনার অন্য পেশার পাশাপাশি উনি একদম প্যাশনেটলি উনি গান করতেন এবং আমি খুব প্যাশনেটলি বাজাতাম জুয়েল ভাইয়ের সাথে। এবং এই জুয়েল ভাইয়ের সাথে পরিচয়ের মাধ্যমেই আসলে পরিচয় হয় সঞ্জীবদার সাথে। হ্যাঁ, এবং যথারীতি আমার প্রথম অ্যালবাম, তারপরে দলছুটের অ্যালবাম, তারপর থেকে আসলে সব কিছু শুরু করে। তো আমি বলবো যে আমার জীবনে যদি একটা মেজর টার্নিং পয়েন্ট যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো আমার সাথে জুয়েল ভাই পরিচয় হওয়াটাকে আমি মেজর টার্নিং পয়েন্ট মনে করি। আচ্ছা দাদা, যদি একটু আপনার কাছে জানতে চাই, কোন গানটা আপনার জীবনের সঙ্গে মিশে আছে? আসলে খুব কঠিন প্রশ্ন। আমি আসলে এভাবে কখনো ভাবিনি। সব গানই না আমার কাছে কোনো না কোনোভাবে আমার সাথে রিলেটেড মনে হয়। কারণ আমরা যারা গান তৈরি করি, আমরা যারা গান বানাই, আমরা একটা খুব বিশেষ অনুভূতির জায়গা থেকে গানগুলোকে বানাই। তো যে কোনো গানেই না সেই অনুভূতির একটা না একটা স্পর্শ থাকি। তো আমি বলবো আমি এখন পর্যন্ত যা কাজ করেছি সবগুলোই তাই, কোনো না কোনোভাবে আমার সাথে কানেক্টেড। হয় না, শিল্পী হিসেবে একটা গান আমাকে একেবারেই বদলে দিয়েছে? শিল্পী হিসেবে বদলে দিয়েছে সেরকম অনেকগুলো গান আছে, অনেকগুলো ভাবিয়েছে আমাকে। বদলে দিয়েছে আমি বলবো না, আমি বলবো আমাকে ভাবিয়েছে। তার মধ্যে একটি গান হচ্ছে আমার সন্তান, বৃষ্টি বা এই ধরনের যে গানগুলো আছে। এবং সর্বশেষ আমি যে কাজটি করলাম বনলতা সেনের এখানে কেউ নেই। হ্যাঁ, তো এই গানগুলো মনে হয় যে আমাকে নতুন করে ভাবায় এবং ভাবনার একটা খোরাক দেয় আমার কাছে মনে হয়। দাদা, আপনার গানের মধ্যে সবসময় এই যে একটা অনুভূতির খুব গভীর একটা সংস্পর্শ থাকে, বৃষ্টি বলুন, প্রকৃতি বলুন, একটা ছোঁয়া থাকে। যেমন লাস্ট আমরা যে গানটা শোনাচ্ছি, এখানে কেউ নেই, এই গানগুলো তৈরি করার সময় আপনি ঠিক কী ধরনের চিন্তা করেন? এখানে কেউ নেই গানটা তো আসলে এই গানটা মূল লেখার জায়গাটা ওটা আমারই ছিল। তো ওই মুখ, অন্তরা এগুলো লেখার সময় না এটা ভাবনার জায়গাটা ছিল একটু ভিন্ন। বেসিক্যালি এখানে কেউ নেই এই গানটি করা মূলত একজন মানুষের তার নিজেকে ফিরে দেখা, অর্থাৎ নিজেকে নিজে দেখার যেই আকাঙ্ক্ষা, সেই ভাবনা থেকে আসলে এই গানটার সৃষ্টি। সঞ্জীব দায়ের সঙ্গে আপনার অনেক সুন্দর একটা সম্পর্কের কথা আমরা সবাই জানি। দাদাকে নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। সঞ্জীব দাকে নিয়ে বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, তবে এতটুকু বলতে চাই, সঞ্জীব দাকে আমরা যারা যারা চিনি, শুধু আমি নই, সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী যত বাংলা গানের শ্রোতা আছেন তাদের সবাই সঞ্জীব দাকে ভালোবাসেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো সঞ্জীব দাকে সেই ভালোবাসার জায়গা থেকে আমার মনে হয়, এবং আমি একজন সুরকার, গায়কের পার্সপেক্টিভ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে, সঞ্জীব দা একটা অসাধারণ ট্যালেন্টেড মানুষ, এবং এইরকম ট্যালেন্টেড মানুষ পৃথিবীতে পাওয়া খুব বিরল। তো সঞ্জীব দা তাদেরই একজন। আমি মনে হয় সঞ্জীব দা সম্পর্কে এতটুকুই এই মুহূর্তে বলতে পারবো। আর
সঞ্জিতা বন্ধু হিসেবে, ভাই হিসেবে একটা দারুণ 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 একটা ব্যাপার। তো আমরা যারা সঞ্জীবদার সাথে মিশেছি, তার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, আড্ডা মেরেছি, আমরা সবাই ব্যাপারটা জানি আসলে। দাদা, এখন এই মুহূর্তে যদি আপনার কাছ থেকে সঞ্জীব দায়ের সেই পরিচিত গানটি শুনতে চাই। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জোছনার ছায়া, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। বল একদম বসা বসা হলেও দাদা আপনার গান বাপ্পা মজুমদার যখন গান শুরু করে তখন না, আসলে সেটাতে হারিয়ে যাওয়াই হয় একদম দাদা। গলার ঠান্ডা লেগে গলার অবস্থা খুব বাজে অবস্থা। সেই অসাধারণ একটা গানে আমরা হারিয়ে গিয়েছিলাম। কোনো গান বানানোর সময় কিংবা বানানো শেষ হয়ে গেছে, এমন কোনো গান কি আছে যে গান করার সময় এমন কোনো ঘটনা আপনাকে চমকে দেয় বা আপনার মনে পড়লে সেই ঘটনা গায়ে কাটা দেয়, এমন কি কোনো সৃষ্টি আছে আপনার? লাস্ট যে কাজটা করলাম, এখানে কেউ নেই। আচ্ছা, এখানে কেউ নেই আমার লেখা, সেকেন্ড অন্তরা শাহানের লেখা। হ্যাঁ, সেকেন্ড অন্তরা শাহানের লেখা। সুর করলাম, গানটা বানালাম। আমার বাসায় হঠাৎ করে একদিন চঞ্চলদা আসলেন, আড্ডা হচ্ছে, আড্ডা দিতে দিতে হঠাৎ করে চঞ্চলদা বললেন যে ফিল্মের নতুন কাজ কি হচ্ছে। তখন আমার কাছে বনলতা সেনের ইয়েটা ছিল, ট্রেলারটা ছিল, আমার কম্পিউটারে ছিল। আনাম যে দাদা দেখেন। তো চঞ্চলদা দেখলেন, অভিভূত হয়ে গেলেন যে দুর্দান্ত গাছ, এই চলেন দাদা উজ্জ্বলকে ফোন দিই। তখন রাত, গভীর রাত, সেই গভীর রাতে ফোন দেওয়া হলো উজ্জ্বলকে। আচ্ছা, উজ্জ্বল রীতিমতো উড়ে চলে আসলো বাসায়। এই গল্প করতে করতে তখন হঠাৎ করে আমি আমার এই গানটা শোনালাম যে আপনারা দুজনে শোনেন কেমন লাগে। তার মানে ততক্ষণে ট্রেলার রিলিজ হয়ে গেছে। ট্রেলার রিলিজ হয়ে গেছে, ফিল্মের কাজ হয়ে গেছে, এবং যেই সেকশনে আপনারা গানটা দেখেছেন প্রোডাকশনের, ওই পোর্শনে কিন্তু আলাদা মিউজিক করা আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক করা আছে। আচ্ছা ওটা কিন্তু অন্য সিকোয়েন্সটা অন্যভাবে সাজানো ছিল। আচ্ছা আচ্ছা। শোনার সাথে সাথে তখন নাবিলাও ছিল, সম্ভবত নাবিলা, রিম, ওরাও ছিল। হ্যাঁ, উজ্জ্বল বললো যে, এবং খুব আবেগী হয়ে গেল উজ্জ্বল। তারপরে বললো যে আমাকে 3টা দিন সময় দেন। 3 দিন পরে উজ্জ্বল এসে আমাকে স্টুডিওতে গানটা দেখালো যে দাদা একটু দেখেন তো। এবং সেখানে বলছে গায়ে কাঁটা দেয় কেন, যে গানের প্রতিটি কথার সাথে, প্রতিটি ছন্দের সাথে যা যা ঘটছে, আমি দৃশ্যায়নে যা যা দেখছি, সব কিছু হুবহু মিলে যাচ্ছে। মনে হচ্ছে যে এই ছবিটার জন্যই বোধহয় গানটা বানানো ছিল। সো এটা আমার কাছে এবং আমাদের সবার কাছে, আমার কাছে এবং উজ্জ্বলের কাছে পার্টিকুলারলি, এটা ভীষণ রকম বিস্ময়কর একটা ব্যাপার যে কিভাবে সম্ভব। সো এটা আমার কাছে খুব একটা অবাস্তব একটি ব্যাপার মনে হয়, যে এটা হওয়ার কথা না, তো হয়ে গেছে। তাহলে এই গানটা একটু শুনে নিই। ওরে বাবা, আপনার অতি রিসেন্ট গান, একেবারেই সাম্প্রতিক গান। এই যে আপনি বারবার আমাকে বিপদে ফেলছেন। এখানে কেউ নেই, এখানে কেউ থাকে না, কখনো ছিল না, কখনোই ছিল না। এখানে কেউ আসে না, অহেতুক খুঁজো না। এখানে কেউ নেই, এখানে কেউ থাকে না, কখনো ছিল না,
কখনোই ছিল না, এখানে কেউ আসে না, অহেতুক খুঁজো না। এইরকম হচ্ছে গানটা। বাংলা গানের যে পরিবর্তনটা এসেছে সেটাতে আপনি কতটা আশাবাদী? ভালো গান কি আসলেও আদৌ হচ্ছে? নিঃসন্দেহে ভালো গান হচ্ছে, এবং আমি কথাটা জোর দিয়ে বলি যে ভালো গান হচ্ছে। কিন্তু ভালো গানগুলো হচ্ছে কি, আমরা তো এখন ডিজিটাল ডোমেইনে, আমরা এখন অ্যালগোরিদমের উপরে আমরা নির্ভরশীল। অ্যালগোরিদম যা বলবে তাই হবে, সেই গানগুলোই সামনে আসবে। তাতে করে হচ্ছে কি, যে কন্টেন্টগুলোর মধ্যে অসুস্থতা বেশি, অস্থিরতা বেশি, ক্রিঞ্জি ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো এই অ্যালগোরিদম অনেক বেশি প্রমোট করছে এবং অনেক বেশি সাজেস্ট করছে। তাতে করে এই ধরনের কন্টেন্টগুলো অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে আর ভালো কাজগুলো পিছিয়ে যাচ্ছে। সো এখানে আমি মনে করি অ্যালগোরিদমের একটা বিশাল বড় ভূমিকা তো আছেই। তাহলে দাদা, আপনার কি মনে হয় শ্রোতারা আসলে কোন ধরনের গান পছন্দ করেন? আপনি একজন শ্রোতা হিসেবে কি বলবেন সেই ক্ষেত্রে? আমি খুব জোর দিয়ে বলতে চাই যে ভালো গানের, ভালো কাজের, যে কোনো ভালো কাজ, সেটা গান হোক, সিনেমা হোক, লেখা হোক, ভালো কাজের দর্শক, শ্রোতা, পাঠক আছে, এটা আমি খুব জোর দিয়ে বলতে চাই। কিন্তু ভালো কাজগুলোর দর্শক শ্রোতা যারা আছেন তারা একজন আরেকজনের থেকে ভীষণ রকম ডিসকানেক্টেড। এই মানুষগুলোর একত্রিত হওয়াটা খুব জরুরি মানসিকভাবে। সবাই তো একসাথে সবসময় হতে পারবে না, কিন্তু এই ভালো বোধের মানুষগুলো, এদের আসলে যোগাযোগটা দরকার। আমরা হচ্ছে কি, আমরা এই মানুষগুলোর এই যোগাযোগের জায়গায় একটা অনেক বড় অনুপস্থিতি দেখি। এটা অনেক কারণে হতে পারে, তার মধ্যে একটা প্রধান কারণ আমার কাছে মনে হয় যে আমাদের এত জটিল জীবন, ভীষণ রকম জটিল জীবনের মধ্যে আমরা বাস করি। তো এটা একটা অনেক বড় রিজন বলে আমার কাছে মনে হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় আজকেই দেখলাম যে আপনি একটা নতুন গান ট্রিবিউট করেছেন, পুরনো গানটাকে নতুন করে। গানটা করেছি লাকি ভাইকে শ্রদ্ধা জানিয়ে। লাকি আমরা পুরো ব্যান্ড আমরা এই কাজটি করেছি। দলছুটের পক্ষ থেকে এটা আমাদের শ্রদ্ধাঞ্জলি লাকি ভাইয়ের জন্য। এবং এই গানটার তো অনেক অনেক ইতিহাস, এবং সব থেকে বড় যে কথাটি সেটি হচ্ছে, গানটা শুনে খুব সহজ গান মনে হয়, কিন্তু গানটা কিন্তু বেশ ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? তার মূল কারণ হচ্ছে লাকি ভাইয়ের যে কোনো কাজের মধ্যে অসম্ভব রকম সিম্পলিসিটি ছিল, অথচ ওনার কাজগুলো ভীষণ রকম মেলোডিয়াস। এই সিম্পলিসিটি এবং মেলোডি, এই দুটো যখন একসাথে হয় তখন ভীষণ রকম ভালো লাগে, কিন্তু ওইটা এক্সিকিউট করতে গেলে বোঝা যায় যে পুরো ব্যাপারটা আসলে কত কঠিন। তো সে কারণে হয় কি, এই গানগুলো আসলে আমি খুব প্রস্তুতি নিয়ে গেতে চাই। অন্য একটা গান তো শুনতেই পারি। নিজে যে কোনো গান হতে পারে। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে, ওই মেয়েটি কে কি যে, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে, ওই মেয়েটি কে কি যে। আপনি কেন এত তাড়াতাড়ি শেষ করে দিচ্ছেন? আপনাকে কথা বলি, গান তো সবসময় গাই, কিন্তু আপনাকে সামনাসামনি শোনার সৌভাগ্য কিন্তু সবার হয় না। না, তা ঠিক, সামনাসামনি কথা, গান করার সুযোগ আমারও নিজের হয় না, কাজ ছাড়া, কোনো ছাড়া, অশ্রু ছাড়া। আপনার প্রত্যেকটি গান অনুভূতি দিয়ে, একেবারে খুব গভীর অনুভূতি থেকে করা। তো গান করার সময় সুরটা আগে আসে নাকি সেই গানটা নিয়ে অনুভূতিটা আগে কাজ করে? দুইভাবেই কাজ করি আমি। কখনো কখনো সুরের উপর কথা লেখা হয়, কিন্তু বেশিরভাগ সময় আমি গান করি হচ্ছে কথার উপরে বেস করে। কারণ আমার একটা সমস্যা আছে, আমার সমস্যাটা হচ্ছে, আমার সামনে যদি কোনো লিরিক না থাকে আমি খুব ঝামেলা পড়ে যাই। তো সে কারণে আমার সামনে যখন একটা লিরিক থাকে, আমি ওইটা দেখে না, আমি ওইখানে আমি আমার একটা ভাবনার, নিজের মতো করে একটা ভাবনার জায়গা বের করে নিই, এবং সেই ভাবনাটা, সেই অনুভূতিটাকে ধরেই আমি শুটটা করি। তো সে কারণে আমার কাছে লিরিকটা খুব গুরুত্বপূর্ণ, এবং লিরিকটা ভালো লিরিক হতে হবে। এবং ওই যে এলেবেলে কথায় আমি আসলে খুব
সমস্যা হয় আমার। আমি খুবই সিরিয়াস একজন মানুষ লিরিকের বিষয়ে। দাদা স্টেজ নাকি স্টুডিও কোন Both. জায়গায় বোথ, দুটোই। আচ্ছা, তো দুটোই। তার প্রধান কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেজ মানে হচ্ছে যে কোনো আর্টিস্টের, যে কোনো পারফর্মারের জন্য স্টেজ একটা অনেক বড় জায়গা। জি একদম। কারণ স্টেজে আমরা পারফর্ম করি তখন একটা অন্য ভাইব থাকে, দর্শকের সাথে সরাসরি যোগাযোগের একটা জায়গা থাকে। আর স্টুডিওটা হচ্ছে, কারণ এইখানে হচ্ছে আমার কাজের জায়গা, এটা আমার এখানে আমি তৈরি করি, আমি বানাই। সুতরাং আমার সৃষ্টিশীলতা এবং পারফরমেন্স, এই দুটো ব্যাপারে আমার কাছে ভীষণ রকম ইম্পর্টেন্ট। এখন একটা কথা, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা আসার কারণে অনেকেরই দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে কাজ, আসলে কাজের পরিবর্তনই চলে এসেছে। যেমন পিয়ানো, গিটার এসব বাজাতে আলাদা করে হয়তো আর কাউকে প্রয়োজন পড়ছে না, একটা গান অনেকেই মেক করে ফেলছে এআই দিয়ে। সেক্ষেত্রে আপনি কি বলবেন দাদা? এখানে আমার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। জি, প্রথমত, এআই দিয়ে অনেক কিছু করা যায়, এআই দিয়ে অনুভূতি প্রকাশ করা যায় না, এটা হচ্ছে প্রথম জায়গা। দুই, এআই দিয়ে একজন গিটার বাজিয়ে নিচ্ছে তার রেকর্ডিংয়ে, সেই গানটা যদি কেউ তাকে লাইভে গাইতে বলে বা বাজাতে বলে, তখন সে কি করবে? একদম। সে পারবে না, কারণ গানটা তার বাজানো নয়। এটি একটি খুব সিনথেটিক একটি ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে, এই কাজটাকে সে কখনো তার নিজের বলে ক্লেম করতে পারবে না যে এটা আমার গান, এই গানটা আমি বানিয়েছি, এই যে আমার গান, আমরা কাজ করছি, সমস্ত ওয়েভ আছে, এগুলো আমাদের সব নিজেদের বাজানো, হাতে বাজানো, আমাদের প্রোগ্রামড এলিমেন্টস আছে এর মধ্যে। আমার এখানে সমস্ত প্লাগইনস দিয়ে আমরা এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে যদিও এটা ডিজিটাল ডোমেইন, কিন্তু তারপরও এইখানে আমাদের শ্রম আছে, আমরা কাজ করছি এটাকে নিয়ে, আর কতটুকু বেটার করা যায়। এআইতে সমস্যা হচ্ছে, আপনি 10 সেকেন্ডের মধ্যে আপনি একটা পূর্ণ গান পেয়ে যাচ্ছেন, ভীষণ রকম প্রফেশনালি মিক্সড, প্রফেশনালি বাজানো বলে মনে হচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ, এআই এর বানানো যে কোনো জিনিস ইজ টু পারফেক্ট, এনিথিং টু পারফেক্ট, তার মধ্যে মানবিকতার জায়গা নেই, অর্থাৎ তার মধ্যে হিউম্যান বলে কোনো ব্যাপার নাই। আর যত যাই বলেন না কেন, মানুষের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আছে, সেটা হচ্ছে ও বেশিক্ষণ টু পারফেক্ট নিতে পারে না। মানুষ কিন্তু ইমপারফেকশন খোঁজে, খুব তার মনের গভীরতম জায়গায় সে ইমপারফেকশন খোঁজে। এই ছোট ছোট ইমপারফেকশনগুলোই কিন্তু একটা ক্রাফটের বিউটি তৈরি করে। ধরুন একটা পেইন্টিং, সেটা যদি খুব পারফেক্ট হয়, আপনার দেখে মনে হবে টু পারফেক্ট, মানে তো এটা একটা ছবি বা ফটোগ্রাফ। কিন্তু পেইন্টিংয়ের মধ্যে ওই যে ছোট ছোট ইমপারফেকশন, একটা গানের মধ্যে বাজানোর মধ্যে ছোট ছোট খুব মাইনর ইমপারফেকশন, ওটাই একটা গানের বিউটি তৈরি করে, যেটা এখন এআই সেটা রেপ্লিকা করার চেষ্টা করছে, মানে কিভাবে আমি ইমপারফেক্ট করতে পারি। সো এগুলো নিয়ে আসলে যুদ্ধ চলছে। বাট এন্ড অফ দ্য ডে, এআই দিয়ে বানানো যে কোনো কিছু আপনি কখনোই বলতে পারবেন না এটা আমার বানানো, আমার তৈরি, একদম। তার মধ্যে আপনার নিজের কোনো ক্রেডিট নেই। সো দ্যাটস নট ইয়োরস অ্যাকচুয়ালি। দাদা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, দলছুট নিয়ে আপনার অনুভূতিটা। দলছুট নিয়ে আমার অনুভূতি, দলছুট আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত। যে আমার পরিচয়টা প্রথমে দলছুট, তারপরে বাপ্পা মজুমদার। সুতরাং দলছুট আমার কাছে বিশাল একটি জায়গা। সঞ্জীবদা এই অকাল প্রয়াণের পরে দলছুটটা এগিয়ে নিচ্ছি, তার মূল কারণ হচ্ছে যে আমি এই অস্তিত্বটা টিকিয়ে রাখতে চাই। দলছুটের তো অন্যতম যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে আমার এবং সঞ্জীবদার যেই কেমিস্ট্রি, যেটা সঞ্জীবদা চলে যাওয়ার পরে ব্যাপারটা পুরোপুরি অনুপস্থিত। কারণ সঞ্জীবদার সেই গাওয়া কিংবা সঞ্জীবদার লেখা, এই ব্যাপারগুলো তো আমরা কখনোই পাবো না। কিন্তু তারপরে দলছুটটা এগিয়ে নিয়ে যাওয়া বা দলছুটকে নিয়ে কাজ করা, তার মূল কারণ হচ্ছে আমি আমার সেই অস্তিত্বটাকে কখনো আমি চাই না। আমি যতদিন বেঁচে আছি আমার নামের সাথে দলছুট নামটা থাকবেই। সুতরাং খুব সহজে যদি বলতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনার পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ, এবং সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে তারা মনে করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য, এবং আমার স্টুডিওতে আসবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সুরের জাদুকরের সঙ্গে। আজ এই পর্যন্তই, যেতে না চাইলেও আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও নতুন কোনো আয়োজনের সঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।